নটা পর্যন্ত রোজের দাম তো নাকি বিনা পয়সা? ওরা বলে বিজিবি থেকে টাকা দিয়েছিল, তোমরা বিনা পয়সা বসে যাবে। ঠিক আছে, আমি আস্তে আস্তে দেখছিলাম, বলি সাইডে কোনো বিরিয়ানি ফিরানি রান্না হচ্ছে কি নাকি, দেখলাম কিছুই নেই, পানি পর্যন্ত। যাও, এসে বসেছিলাম, আমার স্টেজে যত নেতা আছে তারা বক্তব্য দিয়েছে, তাদের উপরে দু চার কথা। যেরকম ওইদুল ভাই বলছিল যে মা মাটি, যে মা যার নামের প্রথমে মা আছে, যে মায়ের ইজ্জতের দাম 20,000 টাকা রাখে, তার মা করে ডাকার কোনো অধিকার নেই। আমি এটা মনে করি, মায়ের ইজ্জতের দাম যে 20,000 টাকা রাখে। যখন প্রতিদিন এসেছি, এই প্রকল্পটা চালু করেছিল, মায়ের ইজ্জতের দাম 20,000 টাকা, আমার বোনের ইজ্জতের দাম 30,000 টাকা, তখনই আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত ছিল। তখনই এই রাজ্য থেকে এই যে ফুল তো শুকিয়ে গেছে, ফুলের অবস্থা কি, লাস্ট পজিশন। যা হোক, ঠিক আছে, তো রাজ্য থেকে এই সরকারকে তাড়ানো আমাদের উচিত ছিল। তো ভাইজান তখন ছিল না, রাজনীতি সম্পর্কে কি আমরা জানতাম না। এখন আমরা যখন হাল ধরেছি, এদের পশ্চিম বাংলা ছাড়া করেই আমরা ছাড়বো, পশ্চিম বাংলা ছাড়া করেই ছাড়বো। আপনারা যে আমাদের জেল খাটাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, আমি তো বলবো আমাদের বুথ স্তর থেকে উপর নেতৃত্ব পর্যন্ত আমাদেরকে আরো শক্ত করে দিচ্ছে। আমরা থানায় যেতে ভয় করতাম, কোর্টে যেতে ভয় করতাম, জেলে যেতে ভয় করতাম। আমাদের যে কোনো বুথের একটা ছেলে কুচি দিয়ে এখন থানায় যায়। আপনাদের মতো পকেটে টাকা নিয়ে যায় না, এরা পকেটে সাহস, বুকে সাহস নিয়ে থানায় ঢোকে। কেন? আমরা নির্দোষ। আপনারা যে নোংরা রাজনীতি খেলা খেলেছেন। আর এক ভাই আমার নেতা বলছিল যে গণতন্ত্র বাঁচানোর লড়াই। সত্যি বলছি, গণতন্ত্র বলতে পশ্চিম বাংলায় আছে কি? পশ্চিম আমার অঞ্চলে বোম মেরেছে নিজের ঘরে, সে পঞ্চায়েত মেম্বার, হারা মেম্বার, পচা মেম্বার, খোদাই মুসলমানি মেম্বার, সে আমাদের বিরুদ্ধে, আমাদের একাধিক ছেলের বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছে, একাধিক ছেলেকে অ্যারেস্ট করছে থানায়, একবারও তার জিজ্ঞাসা করছে না তুমি এই কাজের কাজই ছিলে কিনা। ভাবতে অবাক লাগে, যেখানে যে ঘটনাটা ঘটেছে তার থেকে 10 হাত দূরে সিসি ক্যামেরা লাগানো আছে। এই নেতারা, টিএমসি নেতারা এত চালাক, এরা মূর্খ হতে পারে, এদের ব্রেন কিন্তু খুব তেজ। এরা স্কুলগুলো বন্ধ করেছে, কিন্তু নিজেরা বড় বড় প্রাইভেট স্কুল, নার্সিং হোম চালু করেছে। কি ভুল বলছি নাকি? দম থাকলে আমার বিরুদ্ধে কেস করে দেখাও। এরা মূর্খ হতে পারে, মালগুলো খুব চালাক। যদি আমরা যদি এরকম কথা বলি বলে মূর্খ, আরে হক কথা বলে যদি মূর্খর পদবি নিতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি। তো চোরকে চোর বলবো, তাতে মুখ্য আমার কি আছে? 10 হাত দূরে সিসি ক্যামেরা লাগানো আছে। আমার প্রশাসন ভাই একবারও পরীক্ষা করছে না যে সিসি ক্যামেরা যদি আসে, বলছে যে দুটো বাইকে 6 জন এসেছে। আমি বলছি কেন 50 জনও যে দিয়েছে তাকে, আমি কারিমুল যদি বোম মেরে থাকি, সিসি ক্যামেরা একবার চেক করেন, একবার ফোন করে ডাকেন, আমি থানায় হাজির হয়ে যাবো। কিন্তু না, আপনারা যে নোংরা খেলা শুরু করেছেন, এই টিএমসি নেতারা আমাদের প্রত্যেকটা বুথের মাথা মাথা ছেলে দিয়ে নাম দিয়ে রেখেছেন। ফোন করলে আপনাদের কেস হচ্ছে, আমাদের ডায়েরি লিখেও কিছু হচ্ছে না। কিন্তু আমরা এতে ভেঙে পড়িনি ভাই, আমরা লড়তে শিখেছি, লড়ে তোমাদেরকে হারাতে শিখেছি। এটাই হলো পঞ্চায়েতে আমাদের একটা প্রমাণ। লড়বো, লড়ে তোমাদের হারাবো, যদি না হয় মোচ কেটে দেবো। যাও, কি বলবো, এদের বিরুদ্ধে বলাই যায়। আজ মুসলমান বলতে আমাদের ভয় লাগে। আজকে যে খারাপ লাগছে যে আজকে দিদিমণি যে কথাটা বলেছে, গীতা মুছে যাবে, বাইবেল মুছে যাবে। আমার মা বোনেরা ভালো করে কথাটা শোনো, গীতা মুছে যাবে, বাইবেল মুছে যাবে, রামায়ণ মুছে যাবে, কোরআন মুছে যাবে। আরে এটা কি হওয়া সম্ভব? আমার 67টা প্রকল্প, আমার কাহিনী কোনোদিন বুঝবে না। এই কথা যদি আমার ইসলাম ধর্মের বাইচান্স যদি কোনো নেতা কিংবা কোনো ইমাম সাহেব বলে থাকতে স্টেজে, প্রত্যেক মসজিদে মসজিদে এতক্ষণ ইমাম সাহেবরা তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া চালু করে দিত না? ভাবতে অবাক লাগে। আপনারা 2,500 টাকায় যদি এই করেন, যদি আপনাদের মাইনেটা 5 থেকে 7,000 টাকা হতো, আপনারা কোনোদিন শুক্রবার জুম্মায় খুতবায় না দরুদে মমতা পড়ে না। আমি কিন্তু প্রত্যেকটা ইমাম সাহেবকে বলছি না, আমরা মুসলমান হয়ে প্রত্যেকটা ধর্মভীরু অনুপ্রাণিত দিদির এই কথাটা পাঠিয়ে আপনারা যাই করি না কেন, টিএমসি করো, বিজেপি করো, যাই করো না কেন, এই কথাটার একবার প্রতিবাদ করা আমাদের উচিত ছিল। ছিল কি ছিল না? আমি যে কথাটা আপনি বলেছেন, আপনার এর বিরুদ্ধে ক্ষমা চাওয়া উচিত। পার্টি যাই করো না কেন,
কথায় আমাদের প্রত্যেকটা মুসলমান একত্রিত ঐক্যবদ্ধ হয়ে কলকাতার রাজপথ অবরোধ করা উচিত ছিল আমাদের। আমরা তা করিনি, কেন দিদি বলেছে। আরে আজকে যদি ও কোরআন মেটাতে পারে, গীতা মেটাতে পারে, বাইবেল মেটাতে পারে, ও দেবী বলে দাবি করবে না, এর কি গ্যারান্টি আছে? আপনারা যে নিয়ে আবার যে যান এই সরকারকে পশ্চিমবাংলার আগে মিলিয়ে দেবে, দেবতা বলে দাবি করে দেবে। মোদী দেবতা বলবে, দেবী বলে দাবি করে দেবে, একদম ভুলে যাচ্ছে যেটা মিলিয়ে নেবে না। এই জায়গায় ধরে আমাকে মানবে যদি এইটা না হয়েছে। নওশাদ সিদ্দিকী ভাইজান এদের ষড়যন্ত্র ভালো করেই জানে, এই জন্য নিজের শক্ত হাতে নিজের শিখ ঢালা খাড়া রেখে আমাদের মতো এরকম ছেলেদেরকে দাঁড় করিয়ে দিয়েছে যে এদেরকে দাঁড়াতে হলে এইরকম ছেলেই লাগবে। এই জন্য তোমাদের পিছনে আমাদের খাড়া করে দিয়েছে, আর আমরা যাই হোক না কেন তোমাদের তাড়া করে চলেছি নাকি? স্টেজে যখন একের পর আমাদের নেতাদের নাম বলছিল, কোন সেলিব্রিটির নাম শুনিনি, কোন বড় নেতার নাম শুনিনি, নওশাদ সিদ্দিকী ভাইজানের নাম শুনিনি। রাত 9টার পরেও যেরকম লোক বসিয়ে রেখেছে একমাত্র ভালোবাসা, আর নওশাদ সিদ্দিকী বলো ভাইয়ের কমের দরকার আছে। ঠিক বলেছি না? সেই জিনিসটা ভয় আমাদের দেখাবে না, আমরা ভয় পাই না, কেন আমরা ফাঁকের লড়াই লড়তে এসেছি, আমরা চাল চুরি রুখতে এসেছি, কয়লা চুরি রুখতে এসেছি, গরু চুরি রুখতে এসেছি। যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে এসেছি। আপনারা আজকে কলেজ দিয়ে মারামারি করছেন, আরে সেটা তো পড়ার জায়গা, সেটাকে মাস্টারদেরকে ছেড়ে দেন না, প্রফেসরদের উপরে দায়িত্ব ছেড়ে দেন না। কি ইন্টারেস্ট আছে ওই জায়গাটায় যে আপনারা এই নিয়ে এত মাতামাতি এত রাজনীতি করছেন? সময়ের সাথে যেরকম নেতাগুলো শুধরে গিয়েছে, অনেক নেতা আমি আগেও বলেছি এখনো বলছি, এরা মূর্খ হলেও এরা চালাক, ওই জন্য যাদের ভিতরে একটু বেড়ে গেছে, ভুল বললেও বা এই তুই করলেও সে সময়ের সাথে কিন্তু শুধরে যাচ্ছে। এই জন্য এখনো যাদের ছটপটানি ধরে আছে আপনারা শুধরে যান। সময় থাকতে এই দিদিমণি তোমাদের পাশে দাঁড়াবে না, এই যে বড় নেতা আছে কোনো মোল্লা তোমাদের পাশে দাঁড়াবে না। এই জন্য বলছি, তুমি তোমার ভাইয়ের আগে কেস খাওয়ানোর আগে মারার আগে নিজের দিকে একবার খেয়াল করে দেখো, উপরের দিকে একবার খেয়াল করে দেখো। এরা এখানেও নেতা ছিল, যতটা আমরা জেলে থাকা অবস্থায় শুনেছি, সে জেলে গিয়েও সে বস, এখানেও গরু চোরের কয়লা চোরের বস, সেখানে বিহারে গিয়েও বস। বাস্তবে বলছি, দেয়ার জেল থেকে আমরা একটা ওই কয়েদি এসেছিল, সে বলছে যে অনুগ্রহ মন্ডল সেখানে পুরো টোটালটাই কিনে নিয়েছে, টোটাল জেল কিনে নিয়েছে সে ওখানেও বস। আজ যত কোনো 1.5 থেকে 2 বছর জেল কাটছে, তো এত খাওয়া খেয়েছে, এখনো হুইল চেয়ারে আসতে হচ্ছে। আসে না এখনো হুইল চেয়ারে, যখন একবার তার পড়ে মুখ হয় তখন এখনো হুইল চেয়ারে আসছে। নওশাদ সিদ্দিকীর নাম টান খালি মনে রাখবে, এখনো তিনি গাড়িতে কম্বল রেখে শীতের সময় ঘোরে, আর বর্ষার সময় গরমের সময় গাড়িতে মশারি রেখে ঘোরে। কেউ তার নামের পিছনে একটা দাগ লাগার কারো ক্ষমতা নেই, তার নামই হলো নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকী সেনাবাহিনী হলাম আমরা। নওশাদ সিদ্দিকী চাইলে এই যাদবপুর কেন্দ্রে একটা কোটি দাঁড় করাতে পারত, নওশাদ সিদ্দিকী সেটা করেনি। আমার ভাই আমাদের অ্যাডভোকেট সাহেব নূর আলম খানকে দান করিয়েছে, এর ভিতরেও কোনো কারণ তো আছে না, কারণ তো আছে না নেই? কেন নওশাদ সিদ্দিকী ভাইজান জানে যে আমার ভাঙড়বাসী, ভাঙড়ের মা বোনেরা ভাইরা এই রাজনীতি করতে গিয়ে নিজের পয়সা খরচ করতে করতে শোষণ হয়ে গিয়েছে। তার সত্ত্বেও আমার এরকম একটা প্রার্থী কেন আমাদের উপরে দাঁড় করিয়ে দিয়েছে? চাইলে তো কোটি কোটি, তাদের কোটি কোটি টাকা আছে, টিএমসির বড় বড় আচ্ছা লেভেলের নেতারা ভাইজানের সাথে যোগাযোগ করছে, তাদের পারলে তো তাদেরকে দাঁড় করাতে পারতো, কেন করেনি? কেন? এরা টাকা নেবে আমাদের থেকে, সেই গোয়ার আদায় করেই তারপর ছাড়বে। আমার পিছনে যদি 500 টাকা ইনভেস্ট করে এরা 5 লাখ টাকা আদায় করে ছাড়বে। কেন? 13 বছর এরা এত চুরি করেছে, প্রত্যেকটা ঘাই ভোগ এরা জানে। সেই ভোগ বন্ধ করার জন্য আমাদের অ্যাডভোকেট সাহেব আমাদের ভাইজান পাঠিয়েছে যাদবপুর কেন্দ্রে, আমাদেরকে যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী করে দিল্লি পাঠানোর দায়িত্ব আমাদের। এই ভাঙড়বাসী, টোটাল যাদবপুরবাসী প্রত্যেকের দায়িত্ব থাকবে যে দিল্লি 4 তারিখে যেন আমরা জয়যুক্ত হয়ে অ্যাডভোকেট নূর আলম খান সাহেবকে আমরা দিল্লি বানাতে পারি। আরো ভেবে দেখেছি যে উকিলকে আমাদের প্রার্থী করার আর একটা কারণ যে আমাদেরকে এত কেস দেয়, আবার উকিল সাহেবের বাড়িও বাড়াইপুর, রাত 12টার সময় যদি ধরে সকাল 10টার সময় কিন্তু উনি কোর্টে হাজির হয়ে যাবে। কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। যতই লাফালাফি করো, পিঁপড়েরও একদিন মরণ আছে।
তোমাদেরও একদিন সময় শেষ হবে, সময়ের সাথে শুধরে যান। এসো একে অপরের হাত ধরি, সুন্দর সমাজ গড়ি। আপনারা যদি 13 বছর 15 বছর এতই উন্নয়ন করে থাকতে, তাহলে আমাদের এইসব ছেলেদেরকে কেস দিতে হতো না, মারতে হতো না, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিতে হতো না, বিরিয়ানির প্যাকেট দিয়ে এদেরকে মিটিংয়ে আনতে হতো না। আপনাদের উন্নতি দেখে, আপনাদের 67টা প্রকল্প দেখে এদের এক ডাকে তোমাদের এই জায়গায় এসে হাজির হয়ে যেত। এরা কেন, এনাদের বাড়ি থেকে আমাদের মায়েরাও এসে তোমাদের সাথ দিত। আপনারা 67টা প্রকল্প